৩১ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেবে বিএনপি, বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর আহ্বান আমির খসরুর। ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, এই ঐক্যমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে ধরে। বিগত 15-16 বছর ধরে আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন দেখতে চায় না এনসিপি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টানা আন্দোলনের মুখে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। চলতি অর্থ বছরের শেষ দিকে বাংলাদেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা বিশ্ব ব্যাংকের। পূর্বাভাসের চেয়ে কমতে পারে জিডিপির প্রবৃদ্ধি। নতুন অর্থ বছরে ঘুরে দাঁড়ানোর আশা। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোর উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির আশঙ্কা। একত্রিশ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সব দল জুলাই সনদে স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। দলের আরেক নেতা মির্জা আব্বাস প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ করে আওয়ামী দোষদের বিচারের দাবি জানিয়েছেন। প্রসঙ্গে নির্বাচন আলোচনায় সংস্কার, একে অপরের প্রতি অভিযোগের মাঝে রাজনৈতিক দলগুলোর বাহাসে ইস্যু এখন কবে আসবে নির্বাচনী রোডম্যাপ, কবে হবে ভোট, প্রশাসনই বা কতটুকু নিরপেক্ষ। এমন অভিযোগের আঙ্গুল যখন বিএনপির দিকে, তখন দলটির নেতাদের দাবি প্রশাসনে নেই তাদের লোক। যেখানে আওয়ামী লীগ দোসররা বসে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদেরকে রুখে দেওয়া হবে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় কথা বলেন তিনি। এই আওয়ামী দোসর যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদিন বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে। আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে, এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করব সনদে, তারপর নির্বাচনের দিকে যাব। ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই, এই ঐক্যমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে ধরে, তারপর তার কোনো কাজ নাই। এদিকে রংপুর বিভাগের 3টি জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে বিএনপি। বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বিরুদ্ধে যে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। একই দাবিতে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে মশাল মিছিল করেছে এনসিপি শাহবাগ জোন। এ সময় আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপি নেতারা। বিচারের পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিকেলে উত্তরার বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন অনেক রাজনৈতিক দল আওয়ামী স্টাইলে রাজনীতি করার চেষ্টা করছে। যে শাসকরা দেশ ছেড়ে পালাইছে তারা কিন্তু আর ফিরে আসে নাই, তাই যারা এই পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতেছেন আপনাদের আপাও কিন্তু আর ফিরে আসবে না। ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্য থেকে নতুন করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান বাংলাদেশের জনগণকে উপহার দিতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কোনো আলাপ চলবে না। সংস্কার ছাড়া যারা নির্বাচন করে তাদের চোখ ক্ষমতার দিকে বলেও মন্তব্য করেন সার্জিস। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে ওঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করে এনসিপির শাহবাগ জোন। এ সময় নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান চান নেতারা। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য এখন নিজেরা নাম ধারণ করেছে কলকাতা লীগ, আগরতলা লীগ এবং ত্রিপুরা লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে নাকি আওয়ামী লীগের কর্মীরা এসে জড়ো হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিলটি 0 পয়েন্ট মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, একটি মানবিক দেশ গঠনে কাজ হচ্ছে যেখানে কোনো বৈষম্য থাকবে না। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াত আমির বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের নানা ন্যায্য দাবি আছে, কিন্তু আগের রাজনৈতিক দলগুলো এসব দাবি পূরণে প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ করেনি। আমি বক্তব্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই। টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কুয়েটের সব হল খুলে দেওয়া হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেননি তারা। উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারির হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়।
এদিকে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সবগুলো হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। আগের সিন্ডিকেটে যে সাময়িক বহিষ্কারের ব্যাপারে যে 37 জনের ব্যাপারে বলা হয়েছিল ওই সিদ্ধান্তটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের হলগুলা যেটা ভ্যাকেন্ট করা ছিল, বন্ধ ছিল, আজকে থেকেই হলগুলো খুলে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, আইচালচনা মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে কোনো সংঘর্ষ হলে যেই দোষী হোক তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে কলেজ কর্তৃপক্ষ। প্রয়োজনে অপরাধীর বিরুদ্ধে মামলা সহ আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের মাঝে স্থায়ীভাবে সংঘাত এড়াতে ধানমন্ডি মডেল থানায় 3 কলেজ কর্তৃপক্ষ ও রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়। ধানমন্ডি মডেল থানায় হওয়া বৈঠকে শিক্ষার্থীদের সংঘাত থেকে দূরে রাখতে কাউন্সেলিংয়ের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা আরও কঠোরভাবে মেনে চলার বিষয়ে সিদ্ধান্ত নেন শিক্ষকরা। এছাড়া সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতেও একমত হন 3 কলেজের অধ্যক্ষ। শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সহায় সম্পত্তির উপর হামলা করে, স্থাপনার উপর হামলা করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মতৎপরতা চালায়। এদের ব্যাপারে আমরা 3 শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। সংঘর্ষ এড়ানোর জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়নের পদক্ষেপ নেব। রাস্তায় পুলিশ, আমাদেরকে পুলিশ ফোর্স এবং সেনাবাহিনী সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, এ ব্যাপারে তারা কথা দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করার ব্যবস্থা নিতে পারবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হলো, গণ্ডগোল হলো, চাকু মারলো, ছুরি মারলো বা অন্য কোনো কিছুভাবে আঘাত করলো, যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে। এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না, এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা প্রসিকিউট করব। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করতে 3 কলেজের পাশাপাশি মুন্সি আব্দুর রৌফ কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকেও যুক্ত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু কথা না বলে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে হুমকির মুখে পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতা। কাতারে আর্থনা সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। কাতার চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দেশটির আমিরের বোন শেখ হিন্দা বিনতে হামাদ আল থানির আয়োজনে অংশ নেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের হতাশা বাড়াচ্ছে, ফলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, এতে পরিস্থিতি আরও নাজুক হবে। রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর সরে যাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়ে শুধু কথা নয়, প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, ভুলে যাওয়া রোহিঙ্গা ইস্যুকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিতে তৎপরতা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল। এতগুলো লোক সাফার করছে,
এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল। সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার দেয়া হয়। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও সাইডলাইনে এদিন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রায়ার এবং কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গেও বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের সব বিচারপতির একমতে এ রায় হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আইনজীবী বলছেন, মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, সত্যের বিজয় হয়েছে। আমি মোহাম্মদ ইউনুস। জুলাই গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর ৩ দিন পর ১১ই আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনুস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের এই মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ডক্টর ইউনুসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনুস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় আমরা এদের ভিতর দিতে হয়েছে। গত 3টা বছর মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না তা দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সেই কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো। উইথড্র করেছে, এটা তো আত্মসাৎ না, দিয়েই দিয়েছে টাকাটা, পুরাটাই দিয়ে দিয়েছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে অধ্যাপক ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির মন্দার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরের শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3%। আগের করা পূর্বাভাস থেকে যা প্রায় 1% কম। চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.3% নেমে আসবে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা 4% হবে বলে আগে জানিয়েছিল সংস্থাটি। তবে 2025-26 অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হতে পারে 4.9%। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মধ্যমেয়াদে জিডিপি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে সংস্থাটি। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই হার ছিল মোট ঋণের 17%। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, টাকার অবমূল্যায়ন কমে আসায় এই হার কমে আসতে পারে।
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 2025 সালে কমে দাঁড়াতে পারে 5.8%। এমন প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ বাড়ানোই ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় অর্থনীতিকে আরও সহনশীল করতে সহায়ক হতে পারে বলে মত সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এক্সকাভেটর দিয়ে গড়িয়ে দেওয়া হলো বহুতল ভবন। মোহাম্মদপুরের কাটাসুর খাল দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয় সংশ্লিষ্টদের। শুধু ছোট ছোট স্থাপনাই নয়, এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে নিয়ম অমান্য করে গড়ে ওঠা বহুতল ভবন। চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদ শুরু না হতেই বাধা বিপত্তি। ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় স্থানীয়দের দুই পক্ষের। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উচ্ছেদ। বাড়ির মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এখনই না ভাঙলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা তো না, 7 দিন সময় দেওয়া যাইতে পারে। সিটি কর্পোরেশনের আংশিক অল্প একটু জায়গা, যেটা মানে মাত্র 28 শতক হবে না, 2টা বিল্ডিং এ 5 কাঠা জায়গার মতো নিয়ে গেছে। আমরা এরপরে সাথে সাথে আমরা প্রশাসক বরাবর গেছি, সম্পদ বিভাগের কাছে গেছি। তারা সে কোনোভাবে কোনো কিছু শুনতে রাজি না, কারণ তারা একটা বায়াস্ট হয়ে কাজ করতেছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকল নিয়ম কানুন মেনেই করা হচ্ছে অভিযান। খাল পুনরুদ্ধারে মেনে নেওয়া হবে না কোনো অজুহাত, নেওয়া হবে আইনগত পদক্ষেপ। এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। কতটুকু সরকারি, কতটুকু খালের জায়গা, কতটুকু খালের বাহিরের সাধারণ জনগণের জায়গা, সেটা চিহ্নিত করে সকলের কনসেনসাস আমরা পৌঁছার পরে আমরা কিন্তু এই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করছি। আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিং এর কোনো রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুককে বলেছি, হয় এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার জন্য অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। এদিকে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কর্তৃপক্ষের এমন তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা। সিটি কর্পোরেশনের একের পর এক অভিযান, তবুও থামানো যাচ্ছে না খাল দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলে ক্ষান্ত হলেই চলবে না, বরং খাল দখলমুক্ত করতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।